নমস্কার ফ্রেন্ডস, আমি শুভদীপ এবং আজকে আমি আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং সেই বিষয়টি হলো পার্টিশন অফ বেঙ্গল বা বঙ্গভঙ্গ হিসেবেও আমরা জানি। এবং এটি ভারতের ইতিহাসের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি। এবং আমরা যেটা প্রথমেই দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গ যেটি ভারতবর্ষের একটি রাজ্য হিসেবে পরিচিত এবং বর্তমান বাংলাদেশ, যেটা ইস্ট পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর বাংলাদেশ গঠিত হয়েছে। এবং আমরা যদি প্রথমেই দেখে নিই, তো আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টিশনের পেছনে যিনি ছিলেন তার নাম হচ্ছে লর্ড কার্জন, এবং তিনি এই বঙ্গভঙ্গ জিনিসটি করেছিলেন এবং সেটি প্রথম ইমপ্লিমেন্ট হয় 16 অক্টোবর 1905-এ। এবং তার ফলে যেটা হয়, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ হিসেবে বাংলাকে কিন্তু সেই সময় লর্ড কার্জন ভাগ করে দিয়ে থাকে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি লর্ড কার্জনের ফটো। তো আমরা যদি দেখি যে এটার কিভাবে সূত্রপাত হলো, তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল কিন্তু একটা খুবই বড়, খুব বড় একটা জায়গা ছিল এবং তার স্কোয়ার কিলোমিটার হচ্ছে 4,89,500 স্কোয়ার কিলোমিটার তার এরিয়া ছিল। মোটামুটি 5 লাখ স্কোয়ার কিলোমিটারের ম্যাসিভ এরিয়া নিয়ে কিন্তু বঙ্গদেশ একটা সময় ছিল এবং তার পপুলেশন সেই সময় ছিল 80 মিলিয়ন বা 8 কোটি, এবং সেই সময়ে সেটি ভালোই পপুলেশন বলা যেতে পারে। এবং আমরা যদি দেখি, তো আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সেই সময় কিন্তু শুধু পশ্চিমবঙ্গ ছিল না, সেই সময় পশ্চিমবঙ্গের মধ্যে বিহার, উড়িষ্যাও ছিল এবং সেটা পশ্চিমবঙ্গের অংশের মধ্যে বিহার, উড়িষ্যা এবং বর্তমান পশ্চিমবঙ্গ, এই তিনটে জায়গা নিয়েছিল পশ্চিমবঙ্গ। আর আমরা যদি পূর্ববঙ্গ দেখি, তো পূর্ববঙ্গ ভাগে যেটা এসেছিল সেটা হচ্ছে আজকের বাংলাদেশ এবং আসাম এবং কিছু নর্থ ইস্টার্ন রাজ্য যেগুলো আসামের মধ্যে সেই সময় ছিল, সেগুলো নিয়ে টোটাল ছিল কিন্তু পূর্ববঙ্গ। তাছাড়াও কিছু ছোট ছোট প্রিন্সলি স্টেটও ছিল, রাজার শাসিত এলাকা, যেমন কোচবিহার বা ত্রিপুরা সেই সময় অস্তিত্বে ছিল। এবং আমরা যখন দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ম্যাসিভ ম্যাপ পশ্চিমবঙ্গের এবং পূর্ববঙ্গের একসাথে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা ম্যাপটা হচ্ছে বেঙ্গলের 1905 থেকে 1911, যেটা আমরা দেখতে পাচ্ছি বঙ্গভঙ্গ হওয়ার পরে কি হয়েছিল। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে লাল অংশটা হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যার যেটা অংশটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি হলুদ। এগুলো সবই এক ভাগে ছিল এবং যেটা আমরা জানতাম সেই সময় বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল হিসেবে। এবং ডিপ গ্রিন কালারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পূর্ববঙ্গের বাংলাদেশের এলাকা, মোস্ট অফ দ্য এরিয়া হচ্ছে বাংলাদেশ, এবং বাকি অংশটা হচ্ছে কিন্তু যেটা লাইট গ্রিনে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আসাম এবং কিছু নর্থ ইস্টার্ন স্টেট তার মধ্যে ইনক্লুডেড রয়েছে। আর যেটা ছাই কালারের রয়েছে সেটা হচ্ছে প্রিন্সলি স্টেট, যেমন ত্রিপুরা, কোচবিহার আর মণিপুর আমরা এই ম্যাপের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই টোটাল ম্যাপটা নিয়েছিল একটা গ্রেটার বেঙ্গল, বা আমি বলতে পারি ম্যাসিভ বেঙ্গলও বলা যেতে পারে সেটাকে। তো পার্টিশনের কি রিজন ছিল? তো আমরা যদি দেখি পার্টিশনের অ্যাকচুয়াল রিজন কি ছিল, তো সেখানে দেখা যেতে পারে যে যেটা রিজন দেওয়া হয়েছিল সেই সময়, যে এত বড় একটা জায়গা, কানেক্টিভিটির প্রবলেম ছিল, কারণ যেহেতু পূর্ববঙ্গতে অনেক নদী নালা রয়েছে, তো সেখান থেকে পশ্চিমবঙ্গে যাতায়াত করা খুব অসুবিধে। তো সেই সময় একটা কারণ দেওয়া হয়েছিল যে অ্যাডমিনিস্ট্রেট করা হচ্ছিল না প্রপারলি, সেই জন্য যাতে প্রপারলি অ্যাডমিনিস্ট্রেট হয় রিজিয়নগুলো, সেই জন্য দুভাগে করলে সেটাকে কন্ট্রোল করা সুবিধে, যার জন্য এটাকে ভাগ করা হচ্ছে। তো এইসব রিজনস গুলো দেখানো হয়েছিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন, তো সেইটা দেখানো হয়েছিল অফিসিয়াল রিজন। কিন্তু সত্যি কি তাই ছিল? কিন্তু সত্যি ব্যাপারটা তাই ছিল না, এটার পেছনে একটা অন্য কারণ ছিল এবং সেটা টোটালি দেখতে গেলে একটা পলিটিক্যাল কারণ ছিল, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের জন্য কিন্তু বাংলাকে ভাগ করা হয়নি। এবং যেটা আসল রিজন ছিল সেটা হচ্ছে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি। সেই সময় যেহেতু পশ্চিমবঙ্গ থেকে একটা ভারতে একটা ব্রিটিশদের বিরুদ্ধে একটা মুভমেন্ট শুরু হচ্ছিল, একটা ব্রিটিশদের বিরুদ্ধে একটা বিক্ষোভ শুরু হচ্ছিল, সেটাকে দমন করার জন্য ব্রিটিশরা যেটা করে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি তারা মাথা থেকে বার করে। এবং তার ফলে কি করে, ওরা বাংলাকে ভাগ করে দেয়, ধর্মের আধারে বাংলাকে ভাগ করে। যেমন পশ্চিমবঙ্গ যে এরিয়াগুলো ছিল সেগুলো হিন্দু ডমিনেটেড ছিল, এবং পূর্ববঙ্গের যে এরিয়াগুলো ছিল সেগুলো কিন্তু ম্যাক্সিমাম মুসলিম ডমিনেটেড এরিয়া ছিল। তাই হিন্দু মুসলিমের একটা রিজনের ওপর কিন্তু এই বঙ্গভঙ্গটাকে করা হয়, এবং তার পেছনে ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা পুরোপুরি দেখা যেতে পারে। যদিও বা আসাম মুসলিম পপুলেটেড এরিয়ার মধ্যে পড়তো না পূর্ববঙ্গে থাকা সত্ত্বেও। তো এর পরে আমরা দেখতে পাচ্ছি এর কাউন্টার রেসপন্স কি আসে,
16 অক্টোবর আমরা যেটা জানি 1905-এ, ওটা ডে অফ মর্নিং হিসেবে জানি। যেমন কেউ যদি মারা যায় শোক পালন করা হয়, তো সেটা শোক পালন দিবস হিসেবে সেই দিনটাকে পালন করা হয়েছিল। সারা বঙ্গতে এই দিনটা পালন হয় ডে অফ মর্নিং হিসেবে। লোকেরা খালি পায়ে বেরিয়ে পড়ে রাস্তায় প্রতিবাদ করতে। তারা গঙ্গার ধারে চলে যায়, না খেয়ে থাকে, উপোস থাকে এবং নানা রকম প্যাট্রিয়টিক সং তারা গায় এবং চতুর্দিকে এই জিনিসটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, সবাই প্রতিবাদ করে এইভাবে। এবং সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর এটাও সাজেস্ট করেছিল যে এই দিনটাকে রাখি বন্ধন ডে হিসেবেও সেলিব্রেট করা যেতে পারে এবং যেটাকে একটা রাখি বন্ধন উৎসব করে পূর্ব এবং পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা ব্রাদারহুড, ভাইচারা যদি আমরা সেটা দেখাতে পারি, তো সেই হিসেবে সেই দিনটাকে কিন্তু সেলিব্রেট করতে বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এই সাজেশন অনেক কাজেও এসেছিল এবং লোকজনরা সেটা অনেকভাবে ফলো করেছিল। তাছাড়াও যেটা হয়, সেই সময় স্বদেশী মুভমেন্ট শুরু হয় এবং বয়কট মুভমেন্ট শুরু হয়। তো আমরা যদি দেখি যে বয়কট মুভমেন্টটা কি, তো বয়কট মুভমেন্টে আমরা এটাই দেখতে পাচ্ছি সেই সময় লোকেরা বলে যে আমরা ব্রিটিশ জিনিসপত্র, গুডস ইউজ করব না এবং যা হবে ব্রিটিশ গভর্নমেন্টের জিনিসপত্র সেগুলো সব জ্বালিয়ে দেওয়া হবে। এবং স্বদেশী মুভমেন্টে কি হয়েছিল, স্বদেশী মুভমেন্টে আমরা এটাই দেখতে পাচ্ছি যে যত জিনিসপত্র তৈরি হবে সব স্বদেশী ইউজ করা হবে, মানে যেটা আমরা পরবো বা ইউজ করবো সব মেড ইন ইন্ডিয়া হবে বা ভারতে তৈরি জিনিসই ইউজ করা হবে। তো এইভাবে স্বদেশী মুভমেন্ট আর বয়কট মুভমেন্ট কিন্তু সেই সময় শুরু হয়ে যায় সারা বাংলায় এবং সারা ভারতে। তো এই মুভমেন্টের পরে কি হয়েছিল যে স্বদেশী মুভমেন্টের জন্য সব তলার লোকেরা এক হয়েছিল। আগে যেমন মুভমেন্ট যখন হতো তখন বড় লোকেরাই এইসব মুভমেন্টে বেশিরভাগ পার্টিসিপেট করতো, কিন্তু স্বদেশী মুভমেন্ট স্টার্ট হওয়ার পরে আমরা এটাই দেখতে পেয়েছিলাম সেই সময় যে সর্বতলার লোকেরা, গরিব লোক থেকে শুরু করে মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই কিন্তু এই স্বদেশী মুভমেন্টে যোগদান করেছিল এবং বেশি জিনিসের পক্ষপাতী সবাই হয়ে গেছিল। এবং তার ফলে কি হয়েছিল যে ব্রিটিশ জিনিসপত্রের বিক্রি কমে গেছিল এবং সবাই ব্রিটিশ জিনিসপত্র কিন্তু এরকম এই ফটোতে যেটা আমরা দেখতে পাচ্ছি রাস্তার মাঝখানে জড়ো করে জ্বালিয়ে দিচ্ছিল, যেটা বয়কট মুভমেন্টে বলা হয়েছিল। এবং তার ফলে ব্রিটিশ গভর্নমেন্টে একটা প্যানিকও সৃষ্টি হয়েছিল সেই সময়। তো যাই হোক, এইভাবে একটা ভারতবর্ষে কিন্তু বড় সড়ো কোনো একটা স্বাধীনতা সংগ্রাম এই বঙ্গভঙ্গের পরেই শুরু হয়। কেননা তার আগে যেরকম ছোটখাটো হতো সেগুলো অতটা কিছু ইম্পর্টেন্ট সেরকম হয়নি, কিন্তু বঙ্গভঙ্গের পর আমরা যেটা দেখতে পাই যে সারা ভারতে কিন্তু একটা স্বাধীনতা আন্দোলন, একটা ঝড় উঠেছিল এবং এটাই ফার্স্ট মাস মুভমেন্ট অফ ফ্রিডম স্ট্রাগল। তো সেই সময় লিডার্স কারা কারা ছিল, কারা কারা প্রতিনিধিত্ব করেছিল? লালা লাজপত রায় করেছিল প্রতিনিধিত্ব, বাল গঙ্গাধর তিলক করেছিল, বিপিন চন্দ্র পাল এবং অরবিন্দ ঘোষও এই প্রতিবাদের মধ্যে কিন্তু তারা যুক্ত ছিল এবং ঋষি অরবিন্দ হিসেবেও আমরা ওনাকে পরে জেনেছি। তো এইসব লিডাররা শুরু করে একটা প্রতিবাদ, সেই সময় প্রতিবাদের ঝড় তুলে আনে সারা বাংলা এবং ভারতবর্ষ। এই প্রতিবাদের ফলে কি হয়, সুরাটে একটা স্প্লিট হয়ে যায় 1907-এ। সুরাটে যখন কংগ্রেসের একটা মিটিং হয়, তো সেই সময় কংগ্রেসের অনেকে বলে যে না, এইভাবে প্রতিবাদ করা উচিত না এবং এইভাবে যদি প্রতিবাদ করা হয় এটা ঠিক না, ব্রিটিশদের ডাইরেক্টলি প্রতিবাদ করা। কিন্তু কিছু র্যাডিক্যাল ফ্যাকশন সেখানে চলে আসে, বাল গঙ্গাধর তিলক বা ঋষি অরবিন্দ এদের মতো মানুষজনেরা। তারা বলে যে না, এটাই একমাত্র উপায় ব্রিটিশদেরকে বিরোধিতা করার। তো এটাতে কংগ্রেসের মধ্যে একটা ভাগ তৈরি করে। তার ফলে কি হয়, অনেকে কংগ্রেস ছেড়ে দেয় সেই সময় 1907-এ সুরাটের মিটিং এর পর, এবং সেটা আমরা সুরাট স্প্লিট হিসেবেও জানি, যেটা 1907-এ ঘটে। যদিও বা এই বিরোধ বেশি দিন ছিল না, ঠিক তার 8-9 বছর পর 1916-তে কিন্তু লখনৌতে আবার লিডারদের মিটিং হয় দুপক্ষের, এবং যত পক্ষ লিডাররা ছিল একটা সহমতিতে আসে এবং লখনৌ সেশনে কিন্তু আবার সবাই একজোট হয়ে যায় এবং যার জন্য আমরা এই লখনৌ সেশনটাকে লখনৌ প্যাক্ট হিসেবেও জানি। এর ফলে কি হয়েছিল যে আমরা ফাইনালি যেটা দেখতে পাচ্ছি, এর কনক্লুশন কি বা এর ফলে শেষমেশ কি হয়েছিল? এর ফলে এটাই হয়েছিল যে সারা দেশে একটা ন্যাশনাল মুভমেন্ট শুরু হয়েছিল সেই সময়। সবাই বিরোধিতা করতে শুরু করেছিল, একজোটভাবে এটার পেছনে নেমে পড়েছিল, ব্রিটিশদের বিরোধিতা করছিল এই ঘটনাটা হওয়ার পর থেকে, এবং একটা ঝড় উঠেছিল যে ব্রিটিশদের দেশ থেকে ভাগাতে হবে। তো এটা একটা জিনিস, বড় জিনিস হয়েছিল। এর ফলে আরেকটা জিনিস হয়েছিল যে বয়কট মুভমেন্ট বা স্বদেশী মুভমেন্টের ফলে এটাই হয়েছিল, আগে জিনিসপত্র যেটা হতো ব্রিটিশ থেকে তৈরি হয়ে আসতো, ব্রিটেন থেকে আসতো এবং ওদের প্রোডাক্ট ইউজ হতো। কিন্তু ওই ঘটনাটার পর থেকে কি হয়,
দেশে সবাই ব্রিটিশ জিনিসপত্র বর্জন করে, তার ফলে কি হয়, দেশে ছোটখাটো ইন্ডাস্ট্রিজ তৈরি হতে শুরু করে, যার ফলে দেশেও নতুন ব্যবসা এবং সবকিছু আবার নতুন করে আমরা সেই সময় দেখতে পাই। তাছাড়াও হয়েছিল কি, একটা কালচার অ্যাওয়ারনেস এবং গ্রোথ সেটার হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গান লিখেছিলেন এবং প্রতিবাদী অনেক কবিতা লিখেছিলেন, তার ফলে সবাই সেই গান এবং কবিতা সেই সময় অনেক পপুলার হয়। রবীন্দ্রনাথ ঠাকুরও সেই সময় অনেক পপুলারিটি পান এই সিচুয়েশনের সময়। এবং এরপরে কি হয়েছিল, মানুষজন নতুন রকম ভাবে একটা প্রোটেস্ট করা শিখেছিল। এবং প্রোটেস্টটা কিরকম ছিল, অনেকে তাদের প্রিন্সিপালের পোস্ট থেকে বা ডক্টরের পোস্ট থেকে পদত্যাগ করছিলেন, যে না, ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে কাজ করবেন না, জিনিসপত্র জ্বালিয়ে দিচ্ছিলেন, ত্যাগ করতে শিখেছিলেন। তো এইভাবে প্রোটেস্ট অ্যান্ড স্যাক্রিফাইসের একটা নতুন ধরনের একটা আন্দোলন কিন্তু সেই সময় দেশে গড়ে উঠেছিল এই বঙ্গভঙ্গের পরে। কিন্তু এর ফলে একটা খারাপ জিনিসও হয়েছিল, এবং সেটা হচ্ছে একটা ভারতবর্ষের মধ্যে কিন্তু সেই সময় একটা হিন্দু মুসলিম বিরোধ প্রথম শুরু হয়, এবং এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটাতে কোনোভাবে কিন্তু ব্রিটিশের একটা সাকসেস পেয়ে যায়। তার ফলে কি হয়, হিন্দু আর মুসলিমের মধ্যে একটা ডিভাইড তৈরি হয়ে যায়, এবং সেই সময় থেকে কিন্তু এটার সূত্রপাত ঘটে। এবং এর ফলে এটাই হয় যে হিন্দু আর মুসলমানদের মধ্যে তারপর থেকে বিভেদটা আরো দিনের পর দিন বাড়তে থাকে, এবং বিভেদ বাড়তে বাড়তে একটা টাইমে এমন হয়, তার কিছু পরে মুসলমানরা একটা নতুন পার্টি গঠন করে, যেটা আমরা সবাই জানি অল ইন্ডিয়া মুসলিম লীগ হিসেবে নতুন একটা পার্টি তৈরি হয় সেই সময়। এবং তার দেখা দেখি হিন্দুরাও চুপ থাকে না, এবং হিন্দু মহাসভা বলে সেটাও আরেকটি পার্টি তৈরি হয়, যেটা হিন্দুদের একটা পার্টি হিসেবে কিন্তু তৈরি হয়। তো এই দুটি পার্টি কি করে, ভবিষ্যতে হিন্দু মুসলিমের যে বিভেদ রয়েছে, ভাগ রয়েছে, সেটা আরো বাড়িয়ে তোলে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এরকম ভিডিও আরো নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।